সত্যি বললে যদি আওয়ামী লীগের পক্ষে যায় আমার বলার কিছু নাই। এর আগে বেশ আগে যত মামলা হয়েছে তার সাংবাদিক বন্ধুরা জামিন পাননি? না, একজনও পান না। একজন আইনজীবী হিসেবে এটা কিভাবে দেখেন? দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। কার কার ক্ষেত্রে? সাংবাদিকদের ক্ষেত্রে। একটা সাংবাদিক না, যে কোনো ব্যক্তি একটা মত ধারণ করতে পারে, ধারণ করার আমি আপনার সাথে একমত হইতে পারি। এর অর্থ এই না যে আপনি যত অপকর্ম করবেন সবগুলো আমি ভাগিদার। ইভেন আপনি আমার ভাই হইতে পারেন, বাপ হইতে পারেন, আপনি যে অপকর্ম করবেন তার জন্য যে আমি ভাগ হব, এ ধরনের কোনো আইন সভ্য জগতে নাই। সেটা দলের ক্ষেত্রে, সেটা প্রশাসনের পরিবারের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে হবেই না, আরো বেশি এটা প্রযোজ্য হবেই না। তাহলে এই অভিযোগেই তো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তার নিষিদ্ধ করা হলো। যেহেতু দল অন্যায় করেছে, দল ক্ষমতায় থাকতে হত্যা, গুম করেছে। দল হত্যা করছে কি করে না এটা পরের বিষয়, এটা বিচার্য বিষয়, আদালতই করবে। দল তো হত্যা করতে পারে না, দল কোনো ব্যক্তি না, দলের হত্যাকর্তারা করতে পারে। আপনি তাহলে জামাত ইসলামকে নিষিদ্ধ করেন না কেন? জুলাই আগস্টে কতজন মারা গেছে? 1400। আর 71-এ কতজন মারা গেছে? 30 লাখ। আচ্ছা, 5 আগস্ট থেকে 8ই আগস্টে কতজন পুলিশ মারা গেছে? বেশ উল্লেখযোগ্য সংখ্যক। আমরা মোর দ্যান 3000। 3000? জি। কিন্তু তালিকা আছে আপনাদের কাছে? আমি দিতে পারবো, প্রয়োজন হলে পড়লে পরে দিতে পারবো। আপনারা তাহলে এই যে 5 আগস্ট থেকে 25 আগস্ট, না আমি বলতেছি যে 5 আগস্ট থেকে 8ই আগস্ট, 15ই আগস্ট এই পর্যন্ত। এবং ওইটা তো জাতিসংঘের রিপোর্টেও এই উল্লেখ আছে। কিন্তু 5 আগস্টের আগের হত্যার বিচার হবে, পরের হত্যার বিচার হবে না, এটা কি আইন অনুমোদন করে? আমার তো মনে হয় না। আপনি 71-এর হত্যার বিচার করলেন না, যে মামলাগুলো পেন্ডিং আছে ট্রাইব্যুনালে সেটার বিচার করতেছেন না। যে মামলায় ফাঁসি হয়ে গেছে, পলাতক ছিল, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অ্যাপিলেট ডিভিশনের থেকে বেল নিয়ে সে ঘুরে বেড়াইতেছে না, জাতীয় সংসদের সদস্য হয়েছে নির্বাচিত আরেকজন, সে আবার অন্য আরেকজন, সে রিভিউর পরে রিভিউ করিয়া হয়ে গেছে। এখন আপনি গিয়ে ইন্ডিভিজুয়ালি, যেহেতু আপনি সাংবাদিক, ইন্ডিভিজুয়ালি গিয়ে তার এলাকায় খোঁজ নিয়ে দেখেন যে 71-এ সে কি করছে। আপনি মানবাধিকার কর্মী হিসেবে এইসব অন্যায়ের বিরুদ্ধে করছেন না কেন? শোনেন, করছেন না কেন? না, আমি একটু বলি। আপনি দেখবেন যে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমি তার বিরুদ্ধে, তারপরে খালেদা জিয়া যখন আসার পরে করলাম গণ আদালত, পড়লাম 24 জন নিয়ে, জাহানার ইমাম সহ 24 জনের মামলায়। তারপরে আসেন আমি এই জাহানার ইমামের নেতৃত্বে যে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের আপনি অগ্রভাগে ছিলেন? ছিলাম, হ্যাঁ। এবং আপনি দেখবেন যে ফার্স্ট স্টেটমেন্টটা কিন্তু ডেইলি স্টারে বেরিয়েছিল, সম্ভবত ডেইলি স্টারের প্রতিষ্ঠা বার্ষিকী 91 16ই ডিসেম্বর সম্ভবত, 2 ইঞ্চি কলম দিয়ে লিখছিল যে সু এগেনস্ট গোলাম আজম, এবং ওর ভেতরেই লেখা ছিল যে যেটা এখানে পান না সে মামলা করবে। ওর পরেই কিন্তু নির্মূল কমিটি, সমন্বয় কমিটি এগুলো গঠিত। আপনি তো এরশাদ আমলের কথা বললেন, খালেদা জি আমলের কথা বললেন, সব আমলেই আপনি তো স্বাধীনতার পরও জেল জুলুমের শিকার হয়েছে। জি। আপনি বঙ্গবন্ধু সরকারের সময় জেলে গিয়েছিলেন? না, জেলে যাইনি, ওয়ান্টেড ছিলাম, ধরছিল, ধরে পিটিয়ে আমার রিকগনাইজ করতে পারে না, ছাড়িয়ে দিছে। আপনি জেলে গেলেন কবে? জেলে গেলাম 75-এর পর, জিয়াউর রহমানের সময়। জি। আমার ধারণা ছিল যে জিয়াউর রহমানের সময় আমার ধরবে না, কারণ ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক ছিল। জিয়াউর রহমান, জেনারেল মঞ্জুর, কর্নেল তাহের, তারপর কি মীর শওকত আলী আমার সেন্ট্রাল জেলে গিয়ে বহুবার দেখা করছে। এবং আমার তো বের করে না জেনারেল জিয়ার তখন বঙ্গভবনে ওইখানে নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে আসার পরে যাই হোক কথা হয়েছে, কিছু কথাবার্তা হয়েছে। মানে আপনাকে দলে যোগদানের পরামর্শ দিয়েছিলেন? হ্যাঁ, একদম সরাসরি বলছেন। বললাম যে এখন আমার মাথায় এইসব চিন্তা নাই,
আপনি আইন পেশায় কবে আসলেন? আইন পেশায় আমার এখানে একটি আছে, সেটা হচ্ছে আমি 80-তে আসছি। আচ্ছা, যখন আমি বুঝলাম যে আমার দল আর সমাজতন্ত্র কায়েম করবে না। না, সমাজতন্ত্র মুখেও বলতে চায় না। আপনার দল তো মানে জাতীয় সমাজতান্ত্রিক হ্যাঁ, দল, তখন ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ। জাসদ। এই জাসদ আপনি যে দল করতেন, সেই দলের বর্তমান পরিণতি দেখে আপনার কি মনে হয়? আমার বিন্দুমাত্র আক্ষেপ হয় না, আক্ষেপ হয় না, অনুশোচনাও হয় না? না, অনুশোচনা হয় না, কারণ এটা সময়ের একটা দাবি, প্রয়োজনীয়তা ছিল। এখন সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা নাই। সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা, সময়ের প্রয়োজনীয়তা, একটা বিরোধী দল থাকা, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আচ্ছা, তারা সময়ের দাবি পালন করছিলাম, করতে গেছিলাম, এবং বলতে পারেন যে নবীন বা হিসাবে, একজন নবীন মুক্তিযোদ্ধা হিসাবে যা করা দরকার মনে করছিলাম। এখানে আমি কোনো রাখি নাই, আমার মুখ এবং নীতি এটার ভেতরে আমি ফাঁক রাখি নাই কোথাও। সেটা আপনি ফিল্ডে গিয়েও খোঁজ নিয়ে দেখতে পারবেন, এখনো আমার ফলোয়ার্স আছে প্রচুর। আপনি আইনজীবী হলেন, আইনাঙ্গনের সরব ছিলেন, নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার। কতটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন? চেষ্টা করে যেতেছি। ধরেন আমি অনেকগুলো বড় বড় কাজে কিন্তু ছিলাম। আমার আইনঙ্গন নাম বলবো যে উল্লেখযোগ্য মামলার কথা বলুন। হ্যাঁ, যেমন জেএমবির বিরুদ্ধে মামলা। জেএমবি 64টা জেলায় যে বোমা করলো, এবং সেইখানে একটা হ্যান্ডবিল ডিস্ট্রিবিউট করলো যে মানুষের আইন না, তাগুদি আইন, ইসলামী আইন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। তো একটা ভীতিকর অবস্থা। আইনজীবী হিসেবে তখন বারের প্রেসিডেন্ট ছিলেন, আমার ভুল হইলে পারে, ফর্মার অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুব আলম, আর সেক্রেটারি ছিলেন পরবর্তীতে বিচারপতি হয়েছেন এনায়েতুর রহিম। তো কেউই কিছু করে না। তখন আমি একদিন এরকম ভাই আমার বললেন যে এইটা নিয়ে মামলা করেন। আমি ঠিক আছে, কে করবে? কামাল স্যারের কাছে চলেন। কামাল স্যার রাজি হয়ে গেলেন, এবং উনি ড্রাফট করে এটারে একদম কোর্টে মুভ করলেন। তার সাথে রুকনউদ্দিন মাহমুদ ছিলেন। এটা কিন্তু বোমা একটা হচ্ছে যে তারা বলছে যে তাগুদি আইন চাই না, তাগুদি মানে মানব সৃষ্ট আইন চাই না। না, তারপরে দুইজন জাজ উড়েই দিল না ওই ঝালকাঠিতে, সিলেটে জাজদের উপরে অ্যাটাক করা হইলো না। তার মানে তাদের আহ্বান তো আর বেআইনি না। তারা যে কেউ আহ্বান জানাতে পারে, দাবি জানাতে পারে, কিন্তু যে পদ্ধতিতে সশস্ত্র পথে যেটা করেছে, অর্থাৎ সন্ত্রাসী, সেইটার বিরুদ্ধেই আমার বিরুদ্ধে রিট করেছিল। এবং তারপরে আরেকটা হলো কানসার্টের যে শ্রমিক কৃষক, হ্যাঁ, কৃষকেরা জমিতে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ চাইলো কেন? যাতে পানি দিতে পারে। খালেদা জিয়ার দ্বিতীয় সরকারের মনে সম্ভবত, না, এটা 2005 সালের ঘটনা। হয়তো দ্বিতীয় সরকার, খালেদা জিয়ার দ্বিতীয় সরকার। হ্যাঁ, আচ্ছা, তো ওইটা কি হলো? ওইটা রুল ইস্যু হইলো এবং আলটিমেটলি পানি দিতে বাধ্য হইলো। পানি দিল, কিন্তু বিদ্যুৎ, কিন্তু হত্যার তো বিচার হয়নি। হত্যার হয় না, হত্যা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তখন মিনু সাহেব ছিলেন মেয়র, যদিও জুরিসডিকশনটা মিনু সাহেবের ইস্যু না, উনি দায়িত্ব নিয়ে এটা সমঝোতা করে দিলেন। এখন এদের ভেতর যদি সমঝোতা হয়ে যায়, মানে ক্ষতিপূরণ, এক ধরনের ক্ষতিপূরণ বা এনিহাউ হি স্যাটিসফাইড দেম। জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা হতাহত হয়েছেন, তাদের যদি ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন আসে, এমনি যারা অন্তর্বর্তী সরকার ক্ষতিপূরণ দিয়েছে বা আন্দোলনকারীরা, কিন্তু ধরেন আগের সরকার যদি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে, তো সেটা কি গ্রহণযোগ্য হবে? আগের সরকার বলতে আগের সরকার, আওয়ামী লীগ সরকার, যে এরা মারা গেছেন আর সুতরাং এই পরিবারগুলোকে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। আগের সরকার তো মুক্তিযোদ্ধাদেরই ক্ষতিপূরণ দেওয়া থেকে চলে আসছিল। আওয়ামী লীগ 18 সালের পর থেকে মুক্তিযোদ্ধাদের যে ভাতা, সেটা বন্ধ করার পথে ছিল। তো বন্ধ তো করে না, বন্ধ তো করে না, কিন্তু কোটাটা বন্ধ করে দিছিল। আচ্ছা, ওই বিসিএস সার্ভিসে যে কোটা, সেটা তো বন্ধ করে, সব কোটা বন্ধ করে, হ্যাঁ, সব কোটা বন্ধ করে দিছিল। না, সেটা তো আন্দোলনের মুখে এনিহাউ দিছে, তো হ্যাঁ দিয়েছে, এবং সেটা পরবর্তীতে রেস্টোর করতে গিয়েই এটা হইলো। তার মানে এটা যদি পুনরুদ্ধার না করতে, হয়তো ওই সরকারের পতন হতো না। না, আমি দেখি না। মানে ওই আন্দোলন
তবু 24 meticulous আন্দোলনটা ছিল design-এর কি? আন্দোলন তো 24 জুলাই আন্দোলনটা কি স্বতঃস্ফূর্ত না ডিজাইন? নো, অ্যাবসলিউটলি ডিজাইনড। এই ডিজাইন যারা করেছেন তারা কি নিজেই- প্রকাশ্যে না অপ্রকাশ্যে? আমি নিজেই ধরেন এই যে আদালতে মুভ টুপ করার পরে আমি আপনি তো আন্দোলনের সভাপতি ছিলাম, ছিলেন। হ্যাঁ, ছিলাম। আমি কোনটা আপনি সেটা রিট বলতে- করেছিলেন। হ্যাঁ, রিট আমি করি নাই, রিট করছে দুইজন আপনি রিটকারীর আবেদনকারী, আইনজীবী ছিলেন। আইনজীবী ছিলাম। সেটা আমার ভাষ্য যেটা ছিল এবং ছিল সেটা হচ্ছে গুলি করে যাতে হত্যা না করা হয় আর বেআইনি ভাবে গ্রেপ্তার না করা হয়। সেখানে ইন এডিশন আমি যেটুকু বলছি যে এই ডিবির হারুন সে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় এদেরকে নিয়ে যে সে ভাত খাওয়াই আবার ফেসবুকে দিচ্ছে, এইটা কোন দেশের আইনে এটা আছে? অসভ্যতা। হ্যাঁ হ্যাঁ, তখন কোর্ট বলছে যে এগুলো কি জাতির সাথে মস্করা পাইছে নাকি? আদালত বলছে। হ্যাঁ, আদালত বলছে যে এগুলো কি, আমরাও তো দেখি। সরকারে জিজ্ঞেস করছে এই অ্যাটর্নি জেনারেল সহ যারা ছিলেন, এডিশনাল অ্যাটর্নি জেনারেল দুইজন, এগুলো তো মস্করা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো পরবর্তীতে কিন্তু আমি চিন্তা করছি যে আমি কাদের হয়ে করতেছি, কারণ তাদের সাথে আমি কথা বলছি। এরা বের হওয়ার পরে আমি ফোন নিয়ে সার্জিদের সাথে, নাহিদের সাথে, এই দুইজনের সাথে কথা বলতে গিয়ে আমি বুঝলাম যে নো, আই এম ইন এ রং ট্র্যাক। না, তারা যে দাবিতে আন্দোলন করছে সেটা তো ন্যায্য। কি দাবিতে আন্দোলন করছে? এই কোটা কোটা না মেধা? কোটা না মেধা, এটা 100% ন্যায্য, আমি স্বীকার পাই। কিন্তু তারা তো 4 তারিখ পর্যন্ত শহীদ মিনারে বঙ্গবন্ধু জয় বাংলা এগুলো বলে বেড়াইছে। 4 তারিখ আগ পর্যন্ত। 4 হ্যাঁ। তারিখে তো ঘোষণা দিয়ে দিয়েছে, 3 তারিখ না 4 তারিখ ঘোষণা দিয়ে দিয়েছে এই সরকারের পতন চাই। না, 4 তারিখ রাতে দিছে। আচ্ছা, তো এইটা প্রতারণা না আরেকটা? কেন প্রতারণা হবে? কেন? তাদের এই ছিল যে কোটা না মেধা, তো মেধা তো মাইনেই নিছে। না, যেহেতু কোটা বা মেধা একটা ন্যায়সঙ্গত দাবিতে যখন আন্দোলন গড়ে তুলছে, সেই আন্দোলনকারীদের যখন হত্যা করেছে নির্বিচারে, তখন তো আর তাদের অন্য কোনো হত্যাকারীদের পথ নেই। বিচার চাবে না সরকার উৎখাত করবে? দুটোই হতে পারে। আপনারা যখন রাস্তায় আন্দোলন করেছেন তখন কি চেয়েছিলেন 74 সালে? 74 সাল তো বিপ্লব করতে গেছিলাম। এরাও বিপ্লব করেছে। এরা বিপ্লব করছে, তো এটা অ্যাজ পার ভার্সন অফ ডক্টর ইউনুস মেটিকুলাস ডিজাইন নিয়ে বিপ্লব করছে। যাক, তারা জয়ী হয়েছে। জয়ী হয় না, সাময়িকভাবে প্রতারণা দিতে সক্ষম হয়েছে। আচ্ছা, আপনার তারপরে পরিবর্তনের পরে আবার আপনাকে স্বৈরাচার দোষর হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি 5 আগস্ট পর্যন্ত ওই সরকারের রোশান হলে ছিলেন। হ্যাঁ, পরবর্তীতে আবার 5 আগস্টের পরেও এখন পর্যন্ত রোশন হলে, এখন পর্যন্ত। হ্যাঁ, এখন পর্যন্ত বিএনপি কিভাবে দেখে আমি জানি না, আমার মনে হয় না। বিএনপির সময় আপনি কোনো প্রতিকূলতার মধ্যে না, পড়েননি? প্রতিকূলতার মধ্যে সেইভাবে পড়ি নাই। আচ্ছা, আকার ইঙ্গিতে বুঝি যে সুনজরে নাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হলো কয়েকদিন আগে, কিভাবে দেখছেন নির্বাচনটি? আমি লজ্জিত। কেন লজ্জিত? আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমি সুপ্রিম কোর্ট বারের একজন প্রবীণতম সদস্য হিসাবে আমি লজ্জিত। এই ধারাটা যে এবারই হয়েছে তা না, এর আগেও হয়েছে। সেই জন্য আমি বললাম তো এই ধারা বন্ধ করার জন্যই তো জুলাই অভ্যুত্থান হলো। জুলাই অভ্যুত্থান যেটা বলেন, আমি তো বলবো অভ্যুত্থান বা পরিবর্তন যাই বলি, হ্যাঁ। যাই বলেন, এই যে প্রতারণা কোত্থেকে হয়েছে দেখেন। গণতন্ত্র বইলে মব হয় না। মব মানে বেআইনি violence। সমাবেশ বা সন্ত্রাস, ভায়োলেন্স, সহিংসতা। হ্যাঁ, তো এই যে মবতন্ত্র উনি কায়েম করলেন, ইনুসতন্ত্র, এটাকে কি বলবো আমি? 2023 সালে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হলো, সেখানেও তো মব ছিল। কেউ প্রতিবাদ করে না, বিএনপির কেউ প্রতিবাদ করে না, জামাতের কেউ প্রতিবাদ করে না, এক্সেপ্ট মি। কেউ পাবলিকলি এটা প্রতিবাদ করে না। তাহলে এবার প্রতিবাদ করলেন না কেন? এবারও প্রতিবাদ করছি। করেছেন? হ্যাঁ, জনপরিষদে আমি আমার বিবৃতি ইসে দিয়েছেন। প্রতিবাদ করছি। না, শুধু আপনি মনে মনে প্রতিবাদ না, করতে মনে না, আমি একদম ইন রাইটিং আমার ফেসবুকে দিয়ে যে ফেসবুকে কেন আপনি রিড করবেন যে এই, না, রিড করলে তো আমি পাবো না এটা। আচ্ছা, আমি তো বুঝি যে কোনটা আমি রিমেডি কি পাবো। মানে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা ভোটাধিকার হরণ করেছে 3টি নির্বাচনে,
কারচুপি করেছে, জবরদস্তি করেছে এবং মানুষকে ভোট দিতে দেয়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে নির্বাচন হলো কয়েকদিন আগে, সেই নির্বাচনে আইনজীবীরা সবাই ভোট দিতে পেরেছেন? আমি তো যাই নাই ভোট দিতে। আপনি জানেন। এখন সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটারই যাননি, কারণ 12,000 সদস্যের মধ্যে 4,000 ভোটার উপস্থিতি ছিল। হ্যাঁ, তো এ থেকে কি প্রমাণিত হয়? সেই প্রশ্নই তো আপনাকে করছি আইনজীবী আমি উল্টো জ্যেষ্ঠ সদস্য হিসাবে। আমি তো বললাম যে আমি লজ্জিত। এই লজ্জা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় একটাই ছিল, এরা যদি কন্টেস্ট করতো আওয়ামী লীগকে রাইখা, তারপর আমার মনে হয় মাহবুবউদ্দিন খোকন হইতো। হ্যাঁ, উনি তো আওয়ামী লীগ আমলেও 7 বার হয়েছেন। 7 বার সে সেক্রেটারি হয়েছে। এই আজকের যিনি অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 3 বার হয়েছে সাধারণ সম্পাদক। এইবার নিয়ে বোধহয় মাহবুবউদ্দিন খোকনের এইটা হবে 3 বার সভাপতি পদে। হ্যাঁ, তো এবার মানে তারা কি ভয় পেল নাকি এইটা দলীয় সিদ্ধান্ত হইতে পারে, আবার ষড়যন্ত্র হইতে পারে যে এদের ডুবাই দাও। এই প্রতিপক্ষকে ডুবাতে যে কিন্তু সবসময় নিজেই ডুবে যায়। তাই আওয়ামী লীগের এমন হয়তো দেখা গেছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। একই অবস্থা, ওখানে তো নমিনেশন পেপার করতে দেন, এখানেও দেয় নাই। আচ্ছা, আওয়ামী লীগের প্রতি রাগ ক্ষোভ এখানে দেখতে পারে, কিন্তু এখানে তো সুপ্রিম কোর্ট বারে একটা হলো ব্যারিস্টার ভ্যালি চাকমা, একটা পাহাড়ি মেয়ে এবার দাঁড়াইছিল সদস্য পদের জন্য। উপমা বিশ্বাস ব্যারিস্টার, সদস্য পদের জন্য 2টা মেয়ে দাঁড়িয়েছিল, তাদেরও দেয় নাই। ও, তাদেরটাও বাতিল করে দিল। হ্যাঁ হ্যাঁ, বাতিল করে দিচ্ছে। আমি মুসলিম হইলেও বলতাম না, মুসলিমও ছিল অনেকজন, তারাও পারে নাই, বাতিল করে দিছে। তার মানে এখানে ক্ষমতা যাকে চাইবে সেই নির্বাচন করতে পারবে, যা চাইবে না সে নির্বাচন করতে পারবে না। অনেকটা তাই। তাহলে তো আবার কি আমরা আওয়ামী শাসনে ফিরে যাচ্ছি? আওয়ামী শাসন তার চেয়ে ভালো ছিল, কারণ আওয়ামী শাসনের সময় তো মাহবুবউদ্দিন খোকন 7 বার হয়েছেন, রুহুল কুদ্দুস কাজল 3 বার হয়েছেন। তার পরিবর্তনটা কি হলো? এতগুলো মানুষ জীবন দিল। পরিবর্তন তো, জিনিসপত্রের দাম বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এগুলো তো পরিবর্তন। এজন্য তার অভ্যুত্থান হয়নি। অভ্যুত্থানকারীরা জানে। দেখ, আপনিও তো তখন আন্দোলনের সহযাত্রী ছিলেন, আন্দোলনের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। ন্যায়ের পক্ষে থাকবো আজীবন, চেষ্টা করি আমি থাকার, যেটা আমার বিবেক বলে, একা হইলেও আমি থাকি, চেষ্টা করি। বিএনপি সরকার 100 দিন পার করলো, আপনি এবং নতুন প্রধানমন্ত্রী ব্যক্তি হিসাবে তার নমনীয়তা, শিষ্টাচার, সৌজন্যবোধ, বিরোধী দলের নেতার বাড়িতে যে তাদেরকে সাথে তাদের সাথে শুভেচ্ছা বিনিময়, এটাকে কিভাবে দেখছেন? বিরোধী দলের নেতা মানে জামাত ইসলামের নেতা? জামাত ইসলামী, এনসিপির, দুইটাই তো জামাতের ছোট বড় আর কি। তো এনসিপিকে আলাদা বলবেন না? হ্যাঁ, এনসিপিকে আলাদা হিসেবে দেখি না। ইটস অ্যারেঞ্জড গেম, অ্যাবসলিউটলি অ্যারেঞ্জড গেম। না, এনসিপি তো অনেকে জামাতের সাথে যেতে চায়নি, বাধ্য হয়েছে। বাধ্যটা কোথায়? বাধ্যটা তাদের বিএনপির সাথে তারা চেষ্টা করেছিল যে একটা জোট করার, বিএনপি নেয়নি তাদের। এখানে বিএনপি বুদ্ধিমানের পরিচয় দিছে, তাদেরকে নেয় নাই, তাহলে তাদের কালিমাগুলো বিএনপির কাঁধে গিয়ে পড়তো না। তাদের কালিমা যেমন আছে, আবার গৌরবের কিছু নাই, ষড়যন্ত্রে গৌরবের কিছু থাকে না। শোনেন, মির্জাফর সাকসেসফুল হয়েছিল, সিরাজউদ্দৌলা সরাই দিছিল, কিন্তু ইতিহাসে সে মির্জাফরই। না, এটা প্রমাণিত না যে এটা না, এটা প্রমাণিত না। মির্জাফর প্রমাণিত, এটা প্রমাণিত না যে এনসিপি যে গঠিত হয়েছে সেটা ষড়যন্ত্রের। তারা নিজেরাই তো বলছে যে আমরা মেটিকুলাস ডিজাইনের। মেটিকুলাস ডিজাইন মানে এটা মানে এটা হঠাৎ করে আসেনি, এটা পরিকল্পিত আন্দোলন সংগ্রামে পরিকল্পনা। আমি বলি আপনার, এই যে ধাপে ধাপে কিলিংটা আছেন, কিলিং এ স্নাইপার ইউজ, যে 7.6 বোরের যে গুলিটা ইউজ করলো, এটা তো আমাদের দেশের না, তাই বাইরে থেকে আনলো কারা? সেটা খুঁজে বের করতে হবে। কে খুঁজে বের করবে? সরকার। 18 মাসে তো সরকার খুঁজে বের করতে যায় না, কারণ তারাই যেহেতু এটার সাথে কানেক্টেড,
সেহেতু যেমন ওই এক মাওলানা বলতেছিল যে আমার ফোন করিয়া সাম কর্নেল সে বলতেছে যে আপনার উত্তর দিক থেকে আসেন, আমরা গুলি করবো না, আমরা ছাড়িয়ে দিচ্ছি, আসেন আসেন আসেন। বিশ্বাস করি না, তারপরও তার পরিচয় দিয়ে এসে বললো এটা আছে, এগুলো আপনি পাবেন। প্রধানমন্ত্রীর কথা বলছিলাম, বিএনপি সরকারের 100 দিন কিভাবে দেখছেন, আর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সৌজন্যবোধ, নমনীয়তা, জনসংযোগ, এই গাড়ি রাস্তা বন্ধ না করে চলাফেরা, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সাফল্য, ছোট ছোট কিন্তু এগুলো ভালো। রাস্তা বন্ধ না করা, এই যে কত বড় দুর্বিষহ, মানে বন্ধ করা কত বড় দুর্বিষহ ছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে অন্তত উদ্ধার পাইছি আমরা। তার ভাষা, তার নমনীয়, সে নমনীয়, এটা ঠিক। উগ্রপন্থী এটা নাই। তার দলের অনেক নেতা মন্ত্রীও তো আপনার খুব ঘনিষ্ঠ, খুবই ঘনিষ্ঠ। তাদের মধ্যে কি এই প্রধানমন্ত্রীর ছায়া পাচ্ছেন, না উল্টো পাচ্ছেন, উল্টো কোনো চিত্র? না, ছায়াটা তাদের মধ্যে আছে। তারা দেখা সাক্ষাৎ যেটা হইলে পরে জড়াই ধরে, ছোট হইলে পরে, মেইনলি সবাই ছোট। সিনিয়র আছেন 2 জনই, মির্জা ফখরুল আর নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান তো এই হননি, না হয় না, তবু তিনি এই দলের ভেতর, দলের ভেতর। জি জি। বিএনপি সরকারের যে 100 দিনে কত নম্বর দিবেন? এখন যদি আপনি ক্লাস 1-এ বসে বলেন যে এই ছেলে ম্যাট্রিক পাস করলে পরে কি দিবেন, সার্টিফিকেট দিবেন কিনা, এত 100 দিনে দেওয়ার মতো না, এটা দেওয়ার মতো কিছু নাই। এটা তার বিরুদ্ধে বলার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু নেই। বিরুদ্ধে বলার একটাই আছে যে ইউনূসের এই ফাইজলামির আমল বা প্রতারণার আমলে যেসব মিথ্যা মামলা হয়েছে এগুলোকে উড্র করুক। আচ্ছা, কি পদ্ধতিতে করতে পারে সেটা সরকার যে কোনো সময় সরকার এগুলো উড্র করতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়। কিন্তু এরা তো বলছেন যে আমরা তো মামলা করিনি, আমরা কি করে উড্র করব? এগুলো যদি বইলে থাকে তা আইসা এখানে বলুক, আপনার সামনে লাইভে বলুক যে আমরা তো মামলা করি না। প্রতিদিন রেডিও টেলিভিশনে তো এই ধরনের বক্তব্য দিয়েছে, রেডিও টেলিভিশন দেয়। যেমন বাচ্চু রাজাকারের বেলা যার ফাঁসি হয়ে গেছিল, তারে কোন সাজা মাপ করছে। তার মানে আইনের ক্ষেত্রে এক ধরনের বাছাই করার ব্যাপার আছে। তা তো অবশ্যই। আপনারা আরেকটা কথা বলি, এই যে সাবেক বিচারপতি খায়রুল হক, তাকে প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, তাকে যেভাবে হেনস্থা করতেছে, আজকের বিচারপতিদের আমি এবং সবাইকে স্মরণ করাই দিতে চাই, সামনে কিন্তু দিন আছে, কার কখন এই অবস্থা হয় সেটা যাতে না হয়, সেই জন্য আমি কায় মনোবাক্যে আল্লাহর কাছে মোনাজাত করি যে আর কারো ভাগ্যে যাতে। আপনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা বললেন, কিন্তু সাবেক প্রধান বিচারপতি সিনহা একই তাকে তো দেশ ত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, দেশ ত্যাগ করছেন। ওনার বেলা আমি বলি না কেন যে উনি কট্টর আওয়ামী লীগের ছিলেন, ও সেই কারণেই এটা কি অভ্যন্তরীণ বিষয় আর কি গেছেন। বরঞ্চ আমি বলতে পারি যে ওহাব মিয়ার যে ভারপ্রাপ্ত রাইখা তাকে যে প্রধান বিচারপতি করে না, এটা একটা অন্যায় হয়েছে তার প্রতি। এর আগেও তো এরকম সুপারসিটেড হয়েছে, অতিক্রম করা হয়েছে। জুলাই মানে গণ অভ্যুত্থানের যে প্রধান অঙ্গীকার, সংস্কার, বিচার এবং নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার এসেছে। সংস্কার নিয়ে এখন বিএনপি এবং সরকারি দল, বিএনপি এবং জামাত ইসলামী ও এনসিপি মুখোমুখি। বিরোধী দল বলছে যে এই সরকার জুলাই সনদের সাথে এবং শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি বলছে যে জামাত ইসলামী এবং এনসিপি তারা বিরোধী দল, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কোনটি আপনি কোনটা সঠিক বলে মনে করেন? তারা তো, আমি জামাতের বিরুদ্ধেই থাকবো। আচ্ছা, মানে নীতির কারণে না দল হিসেবেই জামাতের বিরুদ্ধে? না, জামাতের তো কোনো নীতি নেই। জামাতের নীতি আদর্শের ভিত্তিতে তো তারা প্রধান বিরোধী দল হলো দেশে। প্রধান বিরোধী দল আপনার দৃষ্টিতে হতে পারে, আমার কাছে সেটা না, একই দল। সংসদ বিএনপি জামাত একই দল প্রায়। তারা স্কোপ দিছে দেখে আজকে বিরোধী দল হয়েছে। এইখানে যদি আওয়ামী লীগ থাকতো, তাইলে আপনি ধরেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় নাও যেত, প্রধান বিরোধী দল থাকতো। জামাত ওই 2-3টে সিটের বেশি পাইতো না। এখন এই বিরোধটাকে কিভাবে দেখছেন? কোন বিরোধ? এই যে জুলাই সনদ নিয়ে জুলাই সনদ
কিছুই আমি করেনি। আবারও বলতে, জুলাই সনদ কোনো সনদই না। আর এটা আপনি 7-8 মাসের দীর্ঘ আলোচনার পর 30টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর বৈঠক সেই করে 30টি রাজনৈতিক এটি দল, তৈরি করা সেই হয়েছে। 30টি রাজনৈতিক দল কৈফিয়ত দিবে, আমি না। না, আপনি দিবেন না, কিন্তু আপনি নাগরিক হিসাবে, নাগরিক দেশের হিসেবে তো সচেতন আমি বললাম নাগরিক যে এর হিসাবে সাথে এর পার্ট অ্যান্ড পার্টিকেল আমি না, আমি বিরোধিতা করে আসছি। কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য এটা রাষ্ট্র সংস্কারের জন্য 72 সংবিধান বাতিল করতে হবে যখন বলছে, নয়া বন্দোবস্ত মানে 72 সংবিধান বাতিল করতে হবে, 71 জায়গায় যখন 24-এর কথা বলছে, তখন আমার পা থেকে মাথা গরম হয়ে গেছে। কিন্তু বাতিল তো আর করেনি, না, করার মতো ক্ষমতা আর নাই, ওটা চলে গেছে। কিন্তু আর বাতিল করলে যে টিকতে পারতো এইটাও না। দেয়ালে পিঠ ঠেকলে পরে কিন্তু একটা বিড়াল মানুষের সাথে যুদ্ধ করে। দেয়ালে পিঠ শুধু অন্তর্বর্তী সরকারের না, আরো অনেক সরকারের দেয়ালে পিঠ ঠেকলেও তারা মনে রাখেনি, এবং তারা শেষ পর্যায়ে পর্যন্ত লড়াই করছে। লড়াই না, অপলড়াই, মানে যেটি করার কথা না সেটাই করেছে। না, যেটা বলবো যে সুপ্রিম এই জুলাই সনদের অন্যতম মানে অনেকগুলো প্রধান বিষয়ের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম কোর্ট, এটা সব জুলাই সনদ না। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, আইন বিচারকদের নিয়োগে আইন করা, এগুলো তো সমর্থন করবেন নিশ্চয়ই। এগুলো সমর্থন করি, কিন্তু সরকার তো এগুলো বাদ দিয়ে দিয়েছে। সরকার বাদ দিচ্ছে নিশ্চয়ই আছে, তার কোনো সুবিধা আছে না, তার সুবিধা অসুবিধার উপর তো নির্ভর করে না, নির্ভর করবে এটা ন্যায় না অন্যায়। কোন সরকার আমলে এইটা চাওয়া হয় না? সব সরকার আমলে চাওয়া হয়েছে। সব সরকারি ক্ষমতায় গিয়ে এই দুটো দেয় নাই। তার মানে আমরা তো পরিবর্তন চাই না, পরিবর্তন তো আপনি এভাবে চাইলে পরে হবে না। ক্ষমতায় থাইকা যদি পরিবর্তন চান তখন হবে। আপনি একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসাবে বলুন যে এই দুটো ক্ষেত্রে কি করণীয়? সরকার যেটা করেছে এটা ঠিক করেছে না, এটা সরকার কোনো সচিবালয়ে থাকা প্রয়োজন, আইন হওয়া প্রয়োজন বিচারক নিয়োগে, এবং অধস্থন আদালতের উপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ না, বাতিল করা উচিত, বিচার বিভাগের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত না। এক, কিন্তু আরেকটা কথা আসেন যে বিচার বিভাগের কাজটা কি? পদোন্নতি, ট্রান্সফার না বিচার করা? সে বিচারের অগ্রগতি কতটুকু দেখতেছেন? এখন বিচারে এটাও তো একটা প্রতিবন্ধকতা। এটা প্রতিবন্ধকতা আমি বলবো না, প্রতিবন্ধকতা হলো মানসিকতা তো অনেকগুলো বাস্তব কাঠামো, বাস্তব অবস্থা এক্স্যাক্টলি আছে, যে সেই সামাজিক বাস্তব অবস্থাটা তৈরি হয়েছে কিনা। আমাকে আপনি স্বাধীন করে দিলেন, স্বাধীন করার অর্থ এই না যে রাস্তার মাঝখান দিয়ে আমি চলবো, ট্রাফিক রুল মানবো না, এটা তো না। এখন যদি সেইটা হয় তাইলে তো আর নাই। আমি খোলাখুলি বলি যে কোনো বিচারকের ব্যক্তিগত আয় এটা করা হয়েছে কিনা, তার যে জীবন ধারণের মানে ব্যক্তিগত আয়ের যাচাই করা হয়েছে, হ্যাঁ, সে যে আয় এবং জীবনযাপনের মধ্যে পার্থক্য আছে কিনা, আর সেটা করতে পারে। সেটা তো কখনোই কেউ করে নাই। একটা এই যে 71 থেকে এই পর্যন্ত দেখেন আপনি, কেউ না, নট এ সিঙ্গেল ওয়ান। যে বিষয়টি আসছে যে আপনি বলছেন, আপনার কথায় তো অনেকটা আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আইনমন্ত্রী তো আমাদেরই ছোট ভাই। ছোট ভাই অন্যায় করলে সেটা সমর্থন করতে হবে, আমি তাকে সতর্ক করব না। কিন্তু এই বিচার বিভাগ সম্পর্কে বিচার বিভাগ সম্পর্কে বলি, তার মত এটা দলীয় মত। সে অ্যাটর্নি জেনারেল থাকাকালীন কিন্তু অ্যাপিলেট ডিভিশনে আওয়ামী লীগ যাতে বেআইনি ঘোষিত না হয় সেই জন্য সে কিন্তু ফাইট দিচ্ছে অন বিহাফ অফ টু প্রোটেক্ট দ্য আওয়ামী লীগ। আর সেই পার্লামেন্টে গিয়ে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় বেআইনি ঘোষিত সেই প্রস্তাবটা দিচ্ছে। তার মানে এটা স্ববিরোধিতা, ব্যক্তিগতভাবে তার স্ববিরোধিতা হলেও আমি বলবো যে এটা দলীয় সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল হিসাবে এটা ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত অবস্থান। সে বহু জায়গায় ইলেকশনের সময় বলছে যে আমি
আওয়ামী লীগের এটা বেআইনি হইতে দেয়নি। কিন্তু বেআইনি মানে বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা, মহাসচিব সহ, তারা কিন্তু বলেছে আমরা আইন করে কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না। হ্যাঁ বলছেন, কিন্তু আবার তারা আইন করলেন যে ওই দল নিষিদ্ধ। কার্যক্রম চালাতে পারবে না, এই দল নিষিদ্ধ থাকবে। আচ্ছা, দল নিষিদ্ধ থাকার, কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে পার্থক্য কি? দলের নাম নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু দল থাকবে। দল থাকবে। দল যদি কার্যক্রমই না করতে পারে, দলের কাজ কি? মানে এটা কি মানে দল নাই, দল তো নিষিদ্ধই করে দিল। না, বলেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না। কিন্তু না, সেটা হয়েছিল ইউনূসের সময়। হ্যাঁ, সেটাই। পরবর্তীতে দলই নিষিদ্ধ করছে। না, সেটা করেনি, এখনো করে না। এখনো ওই অধ্যাদেশটাই আইনে রূপান্তরিত করেছে। হ্যাঁ, সুতরাং ওইটা করেনি। বলেন, বাংলাদেশ এই যে আপনি 55 বছর যে দেশের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সেই দেশের ভবিষ্যৎ চিত্রটা কিভাবে আপনি দেখেন? পুরোপুরি সফল হই নাই, কিন্তু তারপর বলি, যখন স্বাধীন করছিলাম তখন এই দেশে একটা স্পঞ্জের স্যান্ডেলের কারখানার মালিক কিন্তু কোনো বাঙালি ছিল না। হ্যাঁ, কাকে ব্যবসা বলে, ইন্ডেন্টিং ফার্ম বলে কোনো ফার্মের মালিক বাঙালি ছিল না। 5টা পানের লাইসেন্স হইতো পাকিস্তান আমলে। ঢাকা থেকে পানের লাইসেন্স 5টায় করাচিতে যাইতো। সে 5টাই ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের বাপ মোহাম্মদ ভাইয়ের নামে, বিভিন্ন নামেই, কিন্তু কোনো বাঙালি কিন্তু মানে বাঙালি না, অবাঙালি। আপনি দেখেন এখানে পাটের কল আদমজি বাওয়ানি এরা করছে, টেক্সটাইল আদমজি বাওয়ানির করা, আজকে বাঙালি করতেছে। লুটপাটও বাঙালি করছে। হ্যাঁ, করছে, আমি স্বীকার পাই, কিন্তু তার অর্থ এই না যে দেশের ডেভেলপমেন্ট হয় নাই। এই উন্নয়নের সুফলটা কারা পেয়েছে? উন্নয়নের সুফল অনেকটা। আজকে আপনি সাধারণ কৃষককে জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, ঢাকা শহরের যে মানুষ কাজের জন্য হুমড়ি খেয়ে পড়েছে এবং রাস্তায় যে হাঁটা যায় না এখন এইসের জন্য, কি বলে, ব্যাটারি রিক্সার জন্য, সেটা কি উন্নয়নের লক্ষণ বলবেন? টেকনোলজিকে আপনি বাদ দিতে পারবেন না। হিউম্যান হলারের চেয়ে, মানে পায়ে চালিত রিক্সার চেয়ে ব্যাটারি রিক্সা অবশ্যই, কিন্তু এটা তো উৎপাদনশীল খাত নয়। উৎপাদনশীল খাতে তাদের ব্যবহার করে, উৎপাদনশীল খাতে ব্যবহার করতে হলে পরে তাকে আপনার ইন্ডাস্ট্রিয়াল লেবার বানান হবে। শিল্প আছে কি? নাই, যেগুলো ছিল সেগুলো তো বন্ধ হয়ে গেছে। ওই যে এটা কি পূর্ববর্তী সরকারের কৃতিত্ব? আমি বলি একটু, গাজী টায়ার, সেইটা 3 দিন বসে আগুন জ্বললো, ভেতরে কতজন মারা গেল সেটার কোনো হিসাব হইল না, হয় নাই? এরকম তো অসংখ্যই হয়েছে। এটা তো অন্তর্বর্তী সরকার আমলে। অন্তর্বর্তী সরকার না, ওই ফাইজলামি সরকার, ওই ইউনূসের। না, তবু আমরা ব্যক্তিকে সম্মান দেই না, কোন ব্যক্তিকে সম্মান দেবো? এত বড় একটা প্রতারক, যে জাতির সাথে প্রতারণা করছে, দেশের সাথে করছে, যে সংবিধানের সাথে করছে, সেই প্রতারকের কিসের সম্মান? এটা আওয়ামী লীগের ভাষা যদি বলেন তাই। সত্যি বললে যদি আওয়ামী লীগের পক্ষে যায়, আমার বলার কিছু নাই। সত্যি বললে যদি আওয়ামী লীগের ভাষা হয়ে যায়, বলার কিছু নাই। না।